যেহেতু আলোচনাটা এই মুহূর্তে অনেক বেশি মাত্রায় নিয়মকেন্দ্রিক ল কেন্দ্রিক, ওই ব্যাপারটা দিয়ে শুরু করতে চাই এবং আই এম প্রিটি মাচ শিওর যে হাবিব ভাই যখন সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস করছেন এই ল নিয়ে বোঝাতেই মনে হয় অনেক সময় যাচ্ছে। এই বিশ্বকাপে এত কার্ড কেন, 13টা লাল কার্ড? বেসিক্যালি অ্যাকর্ডিং টু ল বাই লস অনুযায়ী কারের অফেন্স করলে তো অবশ্যই কার দেওয়া হবে, বাট এখানে আবার বিআর ইন্টারফেয়ার করতেছে। সো অন ফিল্ড যখন হচ্ছে রেফারি দৃষ্টিতে অ্যাকর্ডিং টু ফুটবলের 17টি আইন আছে, অ্যাকর্ডিং টু রুল নাম্বার হচ্ছে ল নাম্বার 12 ফাউল অ্যান্ড মিসকন্ডাক্ট। ফাউল অ্যান্ড মিসকন্ডাক্টের মধ্যে হচ্ছে ডিরেক্ট ফ্রিকের 12টা অফেন্স আছে। 12টা অফেন্স থেকে ওইটাকে আবার ওই অফেন্সটি কীভাবে করা যাবে এবং ওইটা 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: কেয়ারলেস, রেকলেস, ইউজ ইজ এক্সেসিভ ফোর্স। বাট কেয়ারলেস হইলে হচ্ছে নর্মাল ফাউল দেওয়া হবে, রেকলেস হলে ইয়েলো কার্ড দেওয়া হবে, বাট ইউজ ইজ এক্সেসিভ হলে হচ্ছে রেড কার্ড। সো রেড কার্ড দেওয়ার অনেকগুলো ওয়ে আছে, ওখানে ভায়োলেন্ট কন্ট্যাক্ট হইতে হবে, তার সিরিয়াস ফাউল প্লে, তারপর হচ্ছে ভায়োলেন্ট কন্ট্যাক্ট থেকে শুরু করে তারপর হচ্ছে বাইটিং, পরে হচ্ছে ইজি প্রতিপক্ষকে ইজি সুযোগ মিস করার একটা ব্যাপার আছে, মানে ডিনাই গোল অর অবভিয়াস গোল স্কোরিং অপরচুনিটি টু হ্যান্ডেল দ্য বল। অনেক কিছু আছে, অনেক ল আছে যেগুলো হয়তো বা দেশের সাধারণ মানুষ জানছে না দেখে এই বিতর্কগুলো তৈরি হচ্ছে। আমি একটা কনফিউশন নিয়ে আপনার কাছে ফিরবো, তার আগে একটু হাবিব ভাই আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপটাতে ভারের ইন্টারফিয়ারেন্স নিয়েও মানুষের অনেক কনফিউশন। ক্রিকেটের থার্ড আম্পায়ারের মতো কিন্তু চাইলেই কেউ ভার আপিল করতে পারে না। সো ফিফার লগুলো খুব কমপ্লিকেটেড ডেফিনেটলি। আপনার কাছে কি কখনো মনে হয় যে এই ভারটাও আসলে যতটুকু অ্যাকুরেসি আমরা দেখতে পেয়েছি সেই সঙ্গে ইনকনসিস্টেন্সিও দেখতে পেয়েছি এবারে? কাল একজন ফিফা রেফারি আমাদের সঙ্গে ছিলেন, আজাদ স্যার ছিলেন, যাকে রেফারিদের কিংবদন্তি বলা হয় বাংলাদেশে, তিনিও স্বীকার করে নিয়েছেন যে আসলে ভারের ইনকনসিস্টেন্সিও দেখা যাচ্ছে। সো এটা আপনার ওপিনিয়নটা জানতে চাই। ধরেন ওয়ার্ল্ড কাপে যখন রেফারিংটা আসে, বিভিন্ন কন্টিনেন্ট থেকে বিভিন্ন ধরনের রেফারিং আসে। সাউথ আমেরিকান ফুটবল কিন্তু একরকম, সেখানে ভিএআর সিস্টেম একরকম, আবার ইউরোপের ফুটবল একরকম। ইউরোপে হচ্ছে ধরেন আপনার অনেক সময় অনেক সফট ফাউলে পেনাল্টি হয়ে যায়, সাউথ আমেরিকায় এরকম আছে ধরে সোয়াই দিলেও পেনাল্টি হয় না, ডার্টি ফুটবল। হ্যাঁ, মানে এখন বিভিন্ন এবার অ্যারাবিক কন্টিনেন্টাল কিছু, এশিয়ান কিছু রেফারি, মানে সব মিলায়ে যখন রেফারিদেরকে আসলে লঙ্গার টার্মে একটা ট্রেনিংয়ের দেওয়ার দরকার ছিল, ফিফার দিক থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল। বিশ্বকাপের অল্প কিছুদিন আগে বলা হয়েছে যে প্লেয়ার শুড বি প্রোটেক্টেড, স্ট্রাইকার্স শুড বি প্রোটেক্টেড। এই জিনিসটার কারণে প্রথমত লাল কার্ড বেশি, মানে আমার মতে যে ফিফা প্লেয়ারদেরকে প্রোটেকশনকে গুরুত্ব দিছে, যার কারণে কার্ডের সংখ্যা বেশি, নাম্বার 1। আর হচ্ছে ধরেন কন্ট্রোভার্সি বা আদার্স দিকে না যায়, ম্যাচের মোমেন্টাম সহ অনেক ফ্যাক্টরকে গুরুত্ব দিতে বলছে। তো ধরেন আমি আর্জেন্টিনা ম্যাচটাতে যাইতেই চাই না, বারবার তাও চলে যেতে হচ্ছে। বিষয়টা হচ্ছে ধরেন মানে সালা ক্যামেরায়, মানে সালার উপর একটা স্পেসিফিক ক্যামেরা ছিল, ওই সালা ক্যামেরাতে দেখা যাচ্ছে যে সালা যখন ফাউল হয়েছে বসে পড়ছে, উঠে আবার সামনে মিডফিল্ডের দিকে আসছে, হি ওয়াজ ভেরি মাচ নর্মাল। যখন গোলটা হয়েছে দেন তখনও কিছু বলে নাই, তখনও সে তার রিয়াকশনটা নর্মালি ছিল। যখন মিশর বেঞ্চ থেকে একটা অ্যাপিল আসছে, তারপরে সালা প্রোটেস্ট বিশ্বাস করে অ্যাজ এ ক্যাপ্টেন, যেটা তার দায়িত্ব। বাট সালা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, সে নিশ্চয়ই জানে দিস ইজ নট এ পেনাল্টি। এখন আমরা যে দাবিটা করছি সেটা হচ্ছে সালার এটা, মানে আর্জেন্টিনার গোলটা বাতিল করে তাদের বিরুদ্ধে এই পেনাল্টিটা দিলে জাস্টিসটা হয়ে যেত। এখন আপনি বলেন যে ভিআর ইনকনসিস্টেন্সি আছে, এই ম্যাচে আরো 2টা ইনসিডেন্ট আছে। ম্যাকালিস্টারের একটা ঘটনা ছিল, ম্যাকালিস্টারের একটা ঘটনা ছিল, ওইটা হচ্ছে অফ দ্য বল মুভমেন্টে টানাটানি, এটাও কিন্তু একটা অফেন্স, ফাউল অফেন্স। তো এটা ধরেন পিচের অন্য জায়গায় হলে কার্ড অফেন্স, কিন্তু পেনাল্টি বক্সে হচ্ছে পেনাল্টি দেওয়ার একটা সিস্টেম হলে আপনাকে ক্লিয়ার ডিনায়াল অফ এ গোল স্কোরিং অপরচুনিটি থাকতে হবে, ওই জায়গায় বলই নাই, তাহলে এটা তো হচ্ছে না। এরপরে ম্যাকালিস্টারকে একটা সিনে, মানে মেসি প্লেমেক করতেছিল, ম্যাকালিস্টার হোল্ড করতেছিল, তাকে পেছন দিক দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছিল এবং জাস্টই ধরে গ্র্যাব করে, তো ডি বক্সে গ্র্যাবিং মানে পেনাল্টি। ওই ইনসিডেন্টটাও ভিআর তো ইনকনসিস্টেন্ট ছিলই, তাহলে এই 2টা ইনসিডেন্টই রিভিউ হওয়ার কথা ছিল। এখন ধরেন ভিআরকেও নির্দেশনা দেওয়া আছে ম্যাচ মোমেন্টাম নষ্ট করতে বেশি ইন্টারভিন করা যাবে না, শুধু গোল হইলে গোলটা ফেয়ার কিনা চেক দাও, আর গোল না হলে অন্য কোনো মাঠের অফ দ্য বল মুভমেন্ট থাকলে চেক দাও, আর হচ্ছে কর্নার চেক দিতে বলছে। এবার কর্নারটাও এবার কিন্তু চেক হচ্ছে, শুধু থ্রো বলটা বাকি আছে আর সেটাও হয়েছে। হ্যাঁ, তো এখন মনে করেন যে একটু বেশি হয়ে যাচ্ছে আসলে। আবার রেফারিদের রেফারি ক্যাম্প সহ অনেক কিছু যেভাবে দেয়া হচ্ছে, বেসিক্যালি ফুটবলটাকে অনেক বেশি যান্ত্রিক বানানো হয়েছে। আমরা যারা ধরেন
2008-9 থেকে খেলা দেখি, এমন কিছু কিছু দক্ষ রেফারি ছিল যার মাথার পিছনে দেখতো, পিয়ারলুইজি কলিনা, মানে হ্যাঁ তা তো আছে, মানে আবার লালিগারও বেশ কিছু ভালো রেফারি ছিল। ধরেন ওদেরকে হচ্ছে গিয়ে ধরেন মানে লালিগা রেফারিরাই ছিল মূলত বেস্ট। ধরেন এই যে আর্জেন্টিনার সাথে নেদারল্যান্ডের যে ডাচ রেফারি যে মাতেও লাউস, ওয়ান অফ দি বেস্ট, কিন্তু বার্সা ফ্যানরা গাইলে তো ঠিক আছে, মানে রেফারিদেরও কিছু বিষয় থাকে না যে এরকম না। তো আমরা এইদিকে যদি যাই, আর্জেন্টিনা ইজ নট ফেভারড। বড় দলগুলো যে ধরনের সুবিধা টুকিটাকি পায় সেই লিস্টে আর্জেন্টিনাও আছে, এটা সবাই পায়। ওকে পারভেজ একটু আপনার কাছে আসি, 13টা লাল কার্ড। ধরেন কালকে মানে একটা কথা একটু বলি, কালকে আমি ক্লিয়ারলি ফার্স্ট ভিজিবলে এমবাপ্পেটাকে পেনাল্টি মনে করছিলাম, কিন্তু আরেকটা রিভার্স অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে যে ডাইভ বল পায় নাই মারজোয়াই, কিন্তু এমবাপ্পে তার আগেই বডি ছেড়ে দিছে। কিন্তু আমি ভাই ওই জায়গাটায় মাঝরাবির বডি ল্যাঙ্গুয়েজে তো সারেন্ডার, হ্যাঁ সে সারেন্ডার করে ফেলছে, সে তো মানে সে surrender ভাবছে যে করছে। লাগছে। দেখেন তার মানে প্লেয়ার নিজে জানে না, কিন্তু ভিআর এসে এসব ঠিক করে দিচ্ছে। এখন মাজরাউই যদি কমপ্লেইন না করে তাহলে আমাদের কমপ্লেইন থাকার দরকার নেই। আমি সেটাই আসলে বলা। পারভেজ 13টা লাল কার্ড মানে এটা বেশি অতিরিক্ত কিনা? আমার কাছে তো মনে হয় যে খুব বেশি অতিরিক্ত না, কারণ আমরা একটা 48 টিম এবং আমরা কিন্তু 97টা ম্যাচ শেষ করে ফেলছি। একটা ফুল ওয়ার্ল্ড কাপই শেষ হয় 64 ম্যাচে। ম্যাচের সংখ্যা বেড়ে গেলে তো সেই রেশিওতে আমি যে রেশিওটা দেখি সেটা হচ্ছে প্রতি 8 ম্যাচে একটা করে লাল কার্ড। সো ওই হিসাবে কিন্তু রেশিও আমার মনে হয় ঠিকই আছে আর কি। আর তার মধ্যে যখন ওই যে আমাদের রেফারি ভাই তিনি যেই কথাটা বললেন আর কি, সেই জায়গায় আরেকটু কিছু অ্যাড করতে হবে যে ওই যে এটার কারণেও তো এক্সট্রা রেড কার্ড আসছে, এটা তো আগে ছিল না। তো আমার কাছে মনে হয় যে কালকে ফেয়ার এন্ড একটু স্কোয়ারই অবাক হয়েছে হয়েছেন কিনা, তেল্লো সাহেব তার কিন্তু একটা ম্যাচে 10টা রেড কার্ড দেওয়ার এক্সপেরিয়েন্সও আছে, বোকা জুনিয়র্সের একটা ম্যাচে। কালকে টোটাল ম্যাচে একটা মাত্র ইয়েলো কার্ড। সো ম্যাচের মোমেন্টাম কিন্তু কালকে নষ্ট হয় নাই, টু বি ভেরি অনেস্ট। নষ্ট হয় নাই। প্লাস আমি বলবো যে এই ম্যাচটাও এমন ভাবে আসলে হয়েছে, ইউ ডোন্ট সি আ লট অফ ইয়েলো কার্ড ও রেড কার্ড অফেন্স, মানে দুই Offside টিমই আছে। আসলে করতে চায় নাই, আর কি। দুই টিমেই আসলে খেলতেই চেয়েছিল। সো দের ইজ আ ডিফারেন্স। এবং মরক্কোর ওভারঅল ক্যাম্পেইনেই আমরা দেখেছি দে ডোন্ট কনসিডার লট অফ ইয়েলোজ অর রেড। সো ওই সেন্সে ম্যাচটা যে একটু ক্লিনই হবে, রেফারির জন্য অত ডিফিকাল্ট হবে না সেটা বোঝা যাচ্ছিল। বাট ওই যে একটা টেলিং ইনসিডেন্ট, ওই ইনসিডেন্টটার মধ্যেও তো আমরা দেখলাম যে দের আর ইস্যুস, যে হ্যারিকেন ইস্যুটা নিয়ে যেটা কথা হলো যে সেটা পেনাল্টি হয়নি, একই টাইপের একটা সিচুয়েশনে এমবাপে কিন্তু পেনাল্টিটা পেয়ে গেছে। যদিও যে পোয়েটিক জাস্টিস যেটা বলা হয়, উপর থেকে জাস্টিস আসে, সেটা হয়ে তিনি তো তার পেনাল্টিটা মিসই করলেন। সো সেখান থেকে অ্যাটলিস্ট অ্যাডভান্টেজটা ফ্রান্স পায় নাই আর কি।